আল্লাহ, পাকা কাঁঠাল ভাই, এসছেন গাছ থেকে ইনটেক করছে, বিসমিল্লাহ। স্পটেই কোরালা সেই ভাই সেই, আপনি নেন না একটা, আমি একটা উড়াই দিই, আমি একটা উড়াই দিই। চিন্তা করছেন ভাই, গাছে আয়া রাইত বাজে 1:30টা, কাঁঠাল খাইতেছি, কই গেল? এই এই। এ রাহা ভাই, লাইট মারেন ভাই, এ রাহা কাঁঠাল, ও রাহা ইন্ডিয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা গরুর 4 ট্রাক লোড করে এসেছি লালমনিরহাটে, একদম বর্ডারের পাশে। আমরা এসেছি এক বড় ভাইয়ের বাসায় দাওয়াত খেতে। রাত 1:30 বাজে। তো সেখান থেকে দাওয়াত খেয়ে রওনা দিয়ে চলে এসেছি 2টা বাজে। এবং আমরা যেতে যেতে রাস্তাটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই রাস্তাটি হচ্ছে কুষ্টিয়া হাইওয়ে, কুষ্টিয়া এবং রাজবাড়ী হাইওয়ে। খুবই চমৎকার একটি রাস্তা। সকালে বৃষ্টি হয়েছিল, আমি গাড়িতে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়তেছে। সো গ্লাসে একটু একটু পানি পড়ে আছে। মোবাইলে যদিও ক্লিয়ার না, ক্যামেরা দিয়ে ভিডিও করলে আবার কাঁপে, গিম্বল নিয়ে আসি না সাথে। সো খুবই চমৎকার। আমরা রাত 2টা বাজে রওনা দিই এবং আমাদের ঢাকা পৌঁছাতে মোট 15 ঘন্টা সময় লাগে। আমরা রাস্তায় যেতে যেতে ফরিদপুরে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে ঘুরে যাই এবং তার কবরটি দেখি আমরা, এবং তার বিভিন্ন কবিতা সেখানে লেখা ছিল। পল্লী কবি জসিমউদ্দিনের কবিতা আমরা সবাই ছোটবেলা পড়েছি, আমাদের প্রিয় কবিতা। এবং আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন। এটি বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং এটা নদীর তীরে অবস্থিত। নদীর নামটি সঠিক আমার মনে নাই। এবং যেতে যেতে এটিও দেখা হলো। আমি এই রুটে প্রথম। খুবই একটা আনন্দ কাজ করছে আর কি ভিতরে, যে এটিও দেখতে পেলাম। এবং আমরা যেতে যেতে লালন সেতুর কাছাকাছি চলে এসেছি এবং লালন ব্রিজে আমরা টোল দিয়ে ছুটে চলেছি। আমরা ওপার দিয়ে রাজবাড়ী যাব। সো আপনারা যারা এসেছেন এদিকে এবং লালন সেতু দিয়ে পার হয়েছেন, তারা জানেন যে এদিকের আবহাওয়া এবং খুবই খুবই সুন্দর আর কি। এবং আমার ক্যামেরার নর্মাল লেন্সটা একটু কাজ করে না, সো ওয়াইড লেন্স দিয়ে সব কিছু দূরে দূরে মনে হচ্ছে। আসলে খালি চোখে ভিউটা আরও অন্যরকম। সো এদিক দিয়ে যেতে যেতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটা একদম স্পষ্ট দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আপনারা, একদম নদীর তীর ঘেঁষে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। যদিও কিছু কিছু গ্রামে বিদ্যুৎ থাকে না, আমরা শহরে থাকি, সেক্ষেত্রে বিদ্যুতের লোডশেডিংটা একটু আমরা কমই বুঝি। কিন্তু গ্রামে গেলে প্রচুর পরিমাণে লোডশেডিং পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় এত পরিমাণ লোডশেডিং যে এক এক জায়গায় 3-4 দিন কারেন্ট আসে না এরকমের, আবার অনেক জায়গায় কারেন্ট যায় না এরকমের। আমরা যারা অযথা বিদ্যুৎ অপচয় করি, লাইট, ফ্যান এবং অন্যান্য জিনিসপত্র, বৈদ্যুতিক জিনিসপত্র চলমান রাখি, তারা এইসব কাজ থেকে বিরত থাকি। আমরা বিদ্যুৎ সাশ্রয় করি। মনে করবেন যে বাংলাদেশ সরকারের প্রতি বছর অনেক মোটা অঙ্কের একটি টাকা বিদ্যুতের জন্য ভর্তুকি দিতে হয়।
এবং সেটি আমাদের দেশের জন্য অনেক বড় একটা লস। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম রাজবাড়ী জেলায়, এন্টার করলাম আমরা এখনই। এইদিকে রাস্তাটাও অসাধারণ, দুই পাশে গাছ সবুজ এবং ফাঁকা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আর ঈদের সময় তো, ঈদের একদিন আগে রাস্তা পুরো খালি, ঢাকা থেকে মানুষ আসছে, আমরাই হয়তোবা যাচ্ছি ঢাকায়। এবং এই রাজবাড়ির আমি প্রথম এসেছিলাম যখন টিউবওয়েল প্রজেক্টে আসি, আমার লাইফের ফার্স্ট টিউবওয়েল প্রজেক্ট। আপনারা জানেন অনেকে যে আমি একটি সংস্থায় জব করি এবং সেখান থেকে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়। সো আমার খুবই কষ্ট লাগলো যে আমার ওই টিউবওয়েলটাই সেখানে নাই, পাকা করা আছে কিন্তু টিউবওয়েলের মাথাটি নেই। অনেক গাঁও গ্রামে দেখা যায় যে বখাটে নেশাগ্রস্ত ছেলেপেলেরা এই টিউবওয়েলের মাথা খুলে নিয়ে তারা নেশা করে, এটা বিক্রি করে। এবং আমি একবার জামালপুরে গিয়েছিলাম, সেখানে এক শুক্রবার টিউবওয়েলের মাথা, মুসল্লিরা অজু করে নামাজ পড়ে এসে দেখে টিউবওয়েলের মাথা নাই, ফজরের নামাজ পড়ে এসে দেখে নাই। এবং সে পরের শুক্রবার এসে দেখে মসজিদের দান বাক্সের তালা ভাঙা, এবং এর পরের শুক্রবার এসে দেখে কবরস্থানের দান বাক্সের তালা ভাঙা, এবং এর পরের শুক্রবার এসে দেখে যে মসজিদের একটি লাইট নাই। সো চোরের আসলে কোনো ধর্ম থাকে না, এই হচ্ছে একটা নিয়ম। চোর, তার ধর্ম হচ্ছে চুরি করা এবং সে চুরি করবে। তাই বলে আমি বলতে চাই ভাই, যারা চোর আছেন একটু ভেবেচিন্তে চুরি করবেন, কারণ হিসাব আপনারও দিতে হবে। চুরি করলে হাত কাটতে হয়, এই নিয়মটি আগে ছিল, বহু আগে। এবং আমরা দেখতে দেখতে চলে আসলাম ফরিদপুর শহরে। এখানে আমাদের এক বড় ভাই, আমাদের কলিগ ইদি আমিন ফাহাদ ভাইয়ের বাড়ি। সো আমাদের সময় খুবই অল্প, আমাদের ড্রাইভার ভাই সেই 15 ঘন্টা ধরে গাড়ি চালাইতেছে, সো সে অনেক ক্লান্ত। তা না হলে আমরা তার বাড়িতে একটু রেস্ট নিতাম, দুপুরে খেতাম। সো আমরা এই ফরিদপুরের এই ব্রিজটি, যারা ফরিদপুর থাকেন তারা জানেন, আমি নামটা ঠিক জানি না। এবং এই ব্রিজ পার হয়ে আমরা একটু পরে ঢুকবো। ভাইয়া বলল যে তোমরা আসছো, পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িটি ঘুরে যাও। সো আমরা এখন সেই দিকে যাচ্ছি, কবির বাড়িটি এসেছি যখন একটু যাই। এই কবরস্থানটা আপনারা অনেকে চেনেন হয়তো বা, এখানে যারা থাকেন। এবং শহরের খুব কাছেই আমরা চলে এসেছি পল্লীকবি জসীমউদ্দিনের সেই বাসস্থানে। এই দেখতে পাচ্ছেন আপনারা নকশিকাঁথার মাঠ, এটিকে নকশিকাঁথার মাঠ বলে। এবং এখানে একটি ঘাট আছে, নদী আছে। এখানে বিকেলবেলা এলাকার স্থানীয় লোকজন খুব আনন্দ করে গোসল করে। এবং আমরা চলে এসেছি জসীমউদ্দিনের সমাধিস্থলে। এবং এখানে ডালিম গাছের নিচে তার কবরটি আছে। ডালিম গাছের নিয়েও একটি কবিতা আছে, মেবি আমি শুনেছিলাম বহু আগে। আমি আসলে কবিতা একটু কমই পড়তাম, বই খুব কম পড়তাম আমি। ভার্চুয়াল জগতে যখন থেকে মানুষ এন্টার করেছে তখন থেকেই ভার্চুয়ালি আছি আমি। কবি এখানে আছে, শুয়ে আছে চিরনিদ্রায়, যে নিদ্রা থেকে আর উঠবে না কেউ, শুধুমাত্র মহান আল্লাহর ডাক ছাড়া। এবং এই কবির বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ, খুবই গ্রামীণ এবং চমৎকার। এবং একটি একটি গাছ, কত বিশাল বিশাল গাছ এখানে আছে, অক্সিজেনে ভরপুর। এবং এই পুরো দেয়ালে কবিতা আর কবিতা, এত কবিতা পড়তে গেলে আসলে এখানেই পুরো দিন চলে যাবে। এবং এই ভিতরে কিছু ঘর আছে, এখানেও অল্প কিছু লোকজন থাকে যারা এই যে জায়গাটি দেখাশোনা করে এবং দেখভাল করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। এখানে ঢুকতে হলে জনপ্রতি 30 টাকা করে টিকিট। আমরা স্থানীয় এক বড় ভাইয়ের সাথে এসেছি, তাই বিনামূল্যেই চলে গিয়েছি। এবং আমরা চলে আসলাম
ভাঙ্গা মাওয়া এক্সপ্রেসওয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একমাত্র এক্সপ্রেসওয়ে, এবং এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যাব আমরা সোজা পদ্মা সেতু। এবং আমরা ভাঙ্গা মাওয়া এক্সপ্রেস হয়ে চলে আসলাম সোজা পদ্মা সেতু টোল প্লাজায়। এবং টোল দিয়ে আমরা যমুনা সেতু পার হয়েছিলাম 900 টাকায়। সো এখানে আমাদের ড্রাইভার জানতো না মেবি যে এখানে 1300 টাকা দিতে হয়। আমাদের গাড়িটা হচ্ছে নোহা 6 সিট, এবং এটার জন্য আমাদের এই পদ্মা সেতুতে দিতে হয়েছে 1300 টাকা। এবং এই পদ্মা সেতু পার হয়ে আমরা যাব ঢাকা। এবং ও যে সামনে যে একটা মিটার দেখা যাচ্ছে, সেখানে অ্যামাউন্টটি দেখানো হচ্ছে যে আমরা 1300 টাকা ডিপোজিট করেছি। এবং আমরা টোল প্লাজা থেকে বের হয়ে যাচ্ছি এবং পদ্মা সেতুতে উঠবো। এই পদ্মা সেতু যখন উদ্বোধন হয়, কত লোক প্রথম হওয়ার জন্য প্রতিযোগিতা করে, প্রথম নাট খুলে নিয়ে যায় এবং প্রথম হিসু করে, প্রথম অ্যাক্সিডেন্ট করে, প্রথম ব্যক্তি মারা যায়, এবং নানান ধরনের হয় যে প্রথম কে হয়েছিল, এবং প্রথম কে ছবি তুলেছিল, প্রথম কে ডান্স করেছিল। বিভিন্ন রকমের বাঙালি কালচার আমরা দেখতে পেয়েছিলাম। এবং বাইকের তাণ্ডবে যারা বাইক চালায় উচ্ছৃঙ্খলভাবে রাফ বাইক চালায়, রাইডিং করে, তাদের জন্য পদ্মা সেতুতে বাইক নিষিদ্ধ করা হয়েছিল এবং এখনো বাইক নিষিদ্ধ করা আছে। কথা আছে যে ঈদে তাদেরকে একটু ছাড় দেওয়া হবে, তারা সবাই যাতে নিজ নিজ বাড়িতে, গ্রামের বাড়িতে যেতে পারে এবং পরিবারের সাথে ঈদ করতে পারে। যেহেতু আমার ফ্যামিলির সবাই ঢাকায় থাকে, সো আমি ঢাকায় যাচ্ছি ঈদ করতে। ঢাকায় ঈদে একটু ফাঁকা ফাঁকা লাগে এবং খুব এনজয় হবে আর কি। সো যারা গ্রামে যাবেন সাবধানে যাবেন, এবং যাতে ঈদ করতে গিয়ে আবার ক্ষতি না হয়ে সবাই খারাপ কিছু দেখলো। সাবধানে যাবেন, সাবধানের মাইন্ড নেই। সবার ঈদ ভালো হোক এবং সুন্দর হোক। ঈদ মোবারক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।